আমরা যুদ্ধ দেখি যে সেন্ট্রাল কমান্ড সেন্টারটা আপনি ভেঙে দেন, যুদ্ধ শেষ। কিন্তু ইরানিরা করছে কি, আয়াতুল্লাহ খামেনি উনি তো আগেই বুঝতে পারতেছিলেন হয়তো এরকম কিছু, উনি এই পুরো কমান্ড সিস্টেম ভেঙেছেন, যার ফলে তার বাহিনীগুলো প্রত্যেকটা জেনারেল নিজের মতো করে করে যুদ্ধ। এইটা মার্কিনীদের হচ্চকিত করে তারা এটা কাভার করতে কথা দিয়েছে সাইপ্রাসে হামলাটা এটার অংশ। আরব আমিরাত এবং এইসব দেশের যে শাসক শ্রেণীর পক্ষ থেকে বলা হচ্ছে যে আমেরিকাকে আমরা ঘাঁটি দিলাম, টাকা দিলাম যে আমাদের রক্ষা করো, তারা আমাদের রক্ষা না করে ইসরায়েলকে রক্ষা করছে। সৌদি যুবরাজও কিন্তু এখন যেহেতু ট্রাম্প নিজে বাঁচার জন্য সবকিছু ফাঁস করে দিয়েছে, এবং সৌদি যুবরাজও বাঁচার জন্য নিজে বলতেছে যে না আমি এটা নাই। এবং উল্টো, এবং আপনি আজকে দেখবেন যে কাতার এবং আরব আমিরাতের যে শাসক সরকার পক্ষ থেকে বলা হচ্ছে তাদের এই মিসাইল ইন্টারসেপ্ট করার যে যুদ্ধাস্ত্র, এটা আর মাত্র 4 দিন হয়তো তারা টিকতে পারবে, এরপরে তাদের আর নেই। মার্কিন জনগণ কিন্তু প্রতিদিনই যুদ্ধের বিরুদ্ধে ওই দেশটিতে বিক্ষোভ করছে। এবং প্রথম দিন দেখবেন তারা কিছু ভাড়া করা ইরানিকে দিয়ে রেজা শাহ পাহলভির পক্ষে মিছিল করছে। এবং আজকে কিন্তু ঘটনা উল্টো। আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান বা হসপিটাল নেই যেখানে ইরানি ডাক্তার নেই, ইরানি শিক্ষক নেই। বিপুল সংখ্যক ইরানি, তারা হয়তো ওইভাবে ইসলাম ফলো করে না, কিন্তু তারা ইসলাম ওইভাবে পালন করতে পারবে না বলে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। কিন্তু তারা কিন্তু আবার তাদের জাতিকে যখন হামলা করা হয়েছে তারা কিন্তু পুরো উল্টা হয়ে গেছে। পৃথিবীর একমাত্র দেশ ইরান, তার প্রতিটা শহর পাহাড়ের মাঝখানে, চারদিকে পাহাড় মাঝখানে, এবং পাহাড়ের পরে আবার বিশাল মরুভূমি, তারপরে যার ফলে এইখানে এবং এইসব পাহাড়ি এলাকায় কিন্তু ট্যাঙ্ক মুভমেন্ট বা এগুলো মুভমেন্ট, এবং ইরান মার্কিনীরা সৈন্য নামাবে কোথায়? মানে সৃষ্টিকর্তা নিজ হাতে প্রোটেকশনের মধ্যে একটা দেশ এত সুন্দর। আপনি হয়তো এটা বলতে পারেন যে ট্রাম্প এত কিছুর পরেও এই রিস্ক কেন নিতেছে হইলো তার সামনে নির্বাচন। এবং আপনি জানেন যে সারা পৃথিবী এক যুদ্ধের কারণে অ্যাপস্টাইন বিষয়টা ধামাচাপা পড়ে গেছে। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে বরাবরের মতো রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছে সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগের দর্শক এবং আমার তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। আজকে সুপ্রিয় দর্শক, আপনারা জানেন 28 তারিখে শুরু হওয়া, 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া, আজকে 3 তারিখ, প্রায় 4 দিন হয়ে গেল। 4 দিন পুরোপুরি শেষ হয়নি, আমি 3.5 দিন বলা যেতে পারে ওখানকার হিসাবে। যুদ্ধ হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, আবার বিভিন্ন জন আলোচনায় বসছে, অনেক কিছুই হচ্ছে। এবং যুদ্ধে ফুল ফর্ম যুদ্ধে যা যা যেসব দিক পূর্ববর্তীতে আমরা দেখেছি ওইগুলো এখন ইমপ্রুভ করতেছে। অনেকে ফলস অ্যাটাক করছে, আবার নতুন করে আপনার তেল স্থাপনা হামলা হচ্ছে, পক্ষ বিপক্ষে হামলাতে রয়েছে। ইরান পাল্টা জবাব দিচ্ছে, ব্যালিস্টিক মিসাইল আপনার অ্যাক্টিভ হয়ে গেছে। সবকিছু মিলে আজকে 3.5 দিনে 3 দিন পরে আপনি যুদ্ধের ময়দানের দৃশ্যপট আর পর্দার আড়ালে কি কি হচ্ছে একটু ছোট ছোট করে যদি আমাদের দর্শকদের বলতেন। আসলে যুদ্ধ তো সবার জন্যই ক্ষতিকর, এবং বিশেষ করে আমাদের মতো দেশে, আমাদের বিশাল এক জনগোষ্ঠী, শ্রমিক জনগোষ্ঠী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকে, তাদের উপর নির্ভর করে আমাদের প্রায় কয়েক কোটি পরিবার। তো সামনে ঈদ, এর মধ্যে আমাদের এই পরিবারগুলোকে যদি তারা অর্থ প্রেরণ করতে না পারে, এবং আমরা দেখেছি আমাদের ঢাকা বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল হচ্ছে মধ্যপ্রাচ্যগামী, যার ফলে যারা শ্রমিক তারা যেতে পারছে না। এটা একটা নতুন উদ্বেগ, উৎকণ্ঠা, এবং যদি এটা যুদ্ধ 15 দিনের বেশি লিঙ্গারিং করে তাহলে এটা বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল সমস্যার তৈরি করবে। তো যুদ্ধের যে বিষয়গুলো আমরা স্বাভাবিকভাবে দেখছি যে যুদ্ধ এখন নতুন অবস্থায় যোগ দিচ্ছে। যেমন ইসরায়েলের রাজধানী তেল আবিবে এবং দেশটির দক্ষিণ অঞ্চলে ইরানিরা যেটা বলেছে যে তাদের 3য় প্রজন্মের মিসাইলগুলো তারা ছুড়ছে, এবং এটা আসলে ইসরায়েলিরা কাভার দিতে পারছে না। এবং আরও যুদ্ধটা এখন একটা এমন নেগেটিভ ফরম্যাটে গেছে যে আমরা বাংলাদেশিরা বা আমরা সাধারণ মানুষরা যেটা ভাবি যে যুদ্ধ বুঝি শুধু অস্ত্রের যুদ্ধ, আসলে না। আমরা ইহুদিদেরকে দেখতে পাই তারা আসলে সব কিছু নেগেটিভলি কাজ করে। যেমন আপনি গতকাল মার্কিন যুদ্ধমন্ত্রী উনি কিন্তু সংবাদ সম্মেলনে একদম সরাসরি বলেছেন যে আমরা নবুয়তি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছি এবং আমরা এদেরকে কখনোই পরমাণু শক্তি অর্জন করতে দিব না। তার মানে তারা এটাকে ধর্মযুদ্ধের পর্যায়ে অলরেডি নিয়ে গেছে। এবং আরো অদ্ভুত ব্যাপার আপনি খেয়াল করবেন যে গতকাল আমরা নিউজ পাচ্ছিলাম যে সৌদি সর্ববৃহৎ তেল কোম্পানি আরামকো, সৌদি না, এটা বিশ্বের সর্ববৃহৎ তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনায় হামলা হচ্ছে,
এবং এছাড়াও ওই যে আরব আমিরাত মানে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যেসব মানে জনগণের বসবাসযোগ্য এলাকায়, আবাসিক এলাকায় যেসব হামলা করা হচ্ছে, আমরা তো ভাবছিলাম যে এগুলো হয়তো ইরানের প্রক্সি টক্সি কেউ করতেছে। অফিসিয়ালি ইরান বা তাদের প্রক্সিরা কেউ এগুলো স্বীকার করেনি, বরং তারা বারবার ইরানের যে মুখপাত্র বা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তারা বারবার বলছে আমরা শুধু সামরিক টার্গেট এবং মোসাদ ও আমেরিকান সিআইএর লোকদের টার্গেট করে বা তাদের সেনাবাহিনী অবস্থান করে এই রকম জায়গাগুলো টার্গেট করছি, আমরা সামরিক কাজে ব্যবহৃত হয় এই ভবনগুলো টার্গেট করছি, আমরা কোনো সাধারণ মানুষকে টার্গেট করছি না। এটা আজকে প্রমাণিত হলো যে সংবাদ মাধ্যমে তথ্য বেরিয়েছে যে ইসরায়েলি এইসব আরামকো সহ এইসব বিভিন্ন জায়গায় আসলে তাদের ড্রোন দিয়ে হামলা চালিয়ে যেহেতু প্রচার মাধ্যম তাদের এবং আমরা প্রচার মাধ্যম তারা বিভ্রান্ত হচ্ছি, তারা এগুলো আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। এবং এটা কিন্তু আরো অফিসিয়ালি মার্কিন একজন রাষ্ট্রদূত আছেন টাকার কার্লসন, উনি কিন্তু এটা যে কাতার এবং সৌদি আরবের বোমা হামলার প্ল্যান করতেছিল এই ধরনের 2 জন মোসাদ এজেন্টকে দেশটির কর্তৃপক্ষ আটক করেছে, এটা উনি জানিয়েছেন। তার মানে এটা অফিসিয়ালি একটা প্রমাণ পাওয়া গেল যে তারা এই অপকর্মগুলো করে। এবং বাস্তবে আমরা যে দেখতে পাই যে ইসরায়েল তারা দাবি করে যে তারা খুব দক্ষ, কিন্তু তারা 3টা ভুল করে ফেলেছে। গোয়েন্দা বৃত্তিতে তারা খুব দক্ষ, গোয়েন্দা ইনফরমেশন, এবং যেমন গত জুনে তারা ডিক্যাপিটেশন স্ট্রাইক করেছে। তারা ভাবছিল যে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বকে সরিয়ে দিলে বুঝি দেশটার কমান্ড ভেঙে পড়বে, তারা সেই কাজটি করেছে, সেটা পরে ভুল প্রমাণিত হয়েছে, তাদের এটা কোনো কাজই করেনি। তারপরে গত জানুয়ারি মাসে আপনারা দেখবেন যে একটা কৃত্রিম বিদ্রোহ তৈরি করেছে ইরানে, এবং এই কৃত্রিম বিদ্রোহের মাধ্যমে তারা একটা কিছু করতে চাইছিল, কিন্তু ইরানি কর্তৃপক্ষ তখন 60,000 আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ইসরায়েলের পাঠানো। এবার 3য় ধাপে তারা এইবার ট্রাম্পকে দিয়ে এই ডিক্যাপিটেশন স্ট্রাইক করলো। তারা ভাবলো যে সর্বোচ্চ নেতাকে হত্যা করলেই বুঝি ওখানকার সরকার পতন হবে, রেজিম চেঞ্জ হবে, এই জন্য তারা তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করলো। তারা ট্রাম্পকে বোঝাতে চাইলো যে মানুষ স্বাধীনতা চায় এবং মার্কিন নেতৃত্বাধীন ভূ রাজনৈতিক কার্যক্রমের অংশ হতে চায় ইরানের জনগণ। কিন্তু বাস্তবে দেখা গেল লাখ লাখ মানুষ আসলে মার্কিনীদের বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় নেমে গেছে, এবং যুদ্ধ চলমান অবস্থায় তাদের নাগরিকরা কিন্তু এখন প্রতিদিন রাতের বেলা রাজপথ দখল করে রাখে, দিনের বেলা শুধু ইফতার আর সেহরির টাইমটা বাদে। তো এটা কিন্তু আপনি যদি যুদ্ধবিজ্ঞানের ভাষায় 2টা শব্দ আছে, একটা ওয়ার অফ নেসেসিটি আর ওয়ার অফ চয়েস। এখানে কিন্তু ওয়ার অফ চয়েস বেছে নিয়েছে ট্রাম্পরা, ওয়ার অফ নেসেসিটি ছিল না। এবং আরেকটা জিনিস সংবাদ মাধ্যমের তথ্যে আমরা যেটা জেনেছি, আমরা আসলে মার্কিন মিডিয়া এবং ইসরায়েলি মিডিয়ার কল্যাণে জানতে পারি যে ওরা ইরানের আকাশ দখল করে নিয়েছে, তাদের শত শত বিমান উড়ে আসছে, কিন্তু বাস্তবে দেখা গেছে যে আসলে ইরানের আকাশ সীমায় তাদের যে বিমান এগুলো আসলে খুব একটা প্রবেশ করতে পারছে না। তারা ওই যে এবং তারা মূলত তাদের ওই যে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্রগুলো দিয়েই চারদিক থেকে ইরানের আকাশ সীমার বাইরে থেকে ছুড়ে দিয়ে তারা চলে যাচ্ছে, ইরানের মূল আকাশ সীমায় তারা প্রবেশ করতে পারছে না। যার ফলে যেটাকে বলা হচ্ছে যে ইরানের আকাশ সীমায় তারা হারিয়েছে, সেটা ঠিক না। আর এগুলো তো খুব স্বাভাবিক বিষয় যে এখন জ্বালানি স্থাপনায় যে এই হামলার মাধ্যমে ইসরায়েল সারা বিশ্বের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে, এবং ইরানিরা বলছে যে তারা আসলে হরমুজ ওইভাবে বন্ধ করেনি, শুধু ওইখান দিয়ে চলাচলকারী মার্কিন যুদ্ধ জাহাজগুলোতে যারা তেল সরবরাহ করছে এইরকম জাহাজগুলোকে তারা ইন্টারসেপ্ট করে, মানে রিফুয়েলিং যারা করে, রিফুয়েলিং। কিন্তু ওইভাবে তারা, কিন্তু এই অবস্থায় যেহেতু আপনি জানেন যে বিশ্বের জ্বালানি ট্যাঙ্কারগুলো যখন বিভিন্ন বন্দর থেকে যাত্রা করে তাদের কিন্তু একটা বীমা করা থাকে, তো এই বীমা কোম্পানিগুলো আবার ব্রিটেনের, তো তারা এই জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হলে সেটা নিরাপত্তা দেয়, আর্থিক নিরাপত্তা। কিন্তু এই অবস্থায় তারাও আসলে এই নিরাপত্তা দিতে ইচ্ছুক না, যার ফলে অটোমেটিক্যালি জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে, তো হরমুজ এইভাবে ইরানিরা বন্ধ করেনি। এবং ইসরায়েল এখন, ইরান তো আগেই বলছিল আমরা যদি প্রয়োজন পরে হরমুজ বন্ধ করে দেবো, কিন্তু এটা ইরান করেনি, এখন ইসরায়েল নিজে এই কাজগুলা করতেছে। কাতার এবং আরব আমিরাত, সৌদি আরব এইসব বিভিন্ন জায়গায় তারা তাদের ড্রোন দিয়ে হামলা, অজ্ঞাত ড্রোন দিয়ে, ওরা বলতেছে কিন্তু যে অজ্ঞাত ড্রোন, ইরানও অফিসিয়ালি স্বীকার করেনি, তাদের প্রক্সি যারা ইয়েমেন বা লেবানন অন্য কেউ স্বীকার করেনি। এবং এই অবস্থায় আপনি খেয়াল করবেন যে ইরানের যে সিনিয়র এখন যে সব স্ট্র্যাটেজিক নিয়ন্ত্রণ করেন আলী লারিজানি, উনি কিন্তু বলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো সমঝোতা করবেন না। এবং বাহরাইন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজির বিশ্লেষক সাচা ব্রুচম্যান ও অ্যাপিকে বলেছেন বিশ্বজুড়ে প্রতিক্রিয়া তৈরি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
ট্রাম্পের উপর চাপ তৈরি করার জন্য ইরান জ্বালানি অবকাঠামোগুলোতে আঘাত হানছে, এটা তারা বলছে, তাদের বক্তব্য, কিন্তু বাস্তবতা তো আমরা দেখতেই পাচ্ছি ভিন্ন। আচ্ছা, আমি একটু আতিক ভাই আপনাকে থামানোর আগে দুইটা কোশ্চেন করে আমি একটু কোশ্চেন সেকশনে ঢুকবো, কমেন্ট সেকশনে। তার আগে আমি আপনার কাছে জানতে চাই যে সেন্টাকম গতকাল একটা বিবৃতি দিয়েছে যে 6 জন নিহত হয়েছে। আমরা নিহত সংখ্যাটি আপনি একটু বলেন, তারপরে টোটাল একটা নিহত সংখ্যা ইরানের 700 সামথিং আর 500 এই ধরনের বলা হয়েছে। 555 জন বলছে ইরান, কিন্তু তারা বাইরে থেকে বলছে যে আমেরিকার যে হিউম্যান রাইটস আছে তারা বলতেছে আপনার 700-র উপরে। এটা নিয়ে বলবেন। আর আপনার যেটা হচ্ছে যে ন্যাটোর একটা ব্রিফিং আছে, এই যুদ্ধকে নিয়ে কি বলছে এটা একটু আমাদের দর্শকদের বিস্তারিত জানাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা প্রচুর কমেন্ট করছেন, ধন্যবাদ আপনাকে। গতকাল থেকে আপনারা জানেন যে আমরা একটু বেশি করে কমেন্ট পড়ার চেষ্টা করছি, সেটারই ধারাবাহিকতা রক্ষায় আজকে আমরা একটু বেছে নিয়েছি আরো কিছু কমেন্ট পড়ার জন্য। আমাদের প্রথম দর্শক মোহাম্মদ মশিউর রহমান, উনি লিখছেন ইনশাআল্লাহ ইরান জিতবে, ধন্যবাদ আপনাকে। ইউজার আইডি থেকে একটা কমেন্ট আসছে, ইরানে পরমাণু নিয়ে কিছু বলেন। পরমাণু আসলে ওই পর্যায়ে ইরান কিন্তু সবসময় অফিসিয়ালি বলতেছে যে পরমাণু একটি মানবতা বিধ্বংসী কর্মকাণ্ড, পরমাণু অস্ত্রটা তারা পরমাণু অস্ত্র কখনো অর্জন করতে চায় না। এটা শহীদ আয়াতুল্লাহ খামিনির একটা ফতোয়া আছে যে মানবতা বিধ্বংসী কাজে আমরা বিনিয়োগ করব না। তারা পরমাণু শুধু শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে চায়, এবং এই পর্যন্ত মার্কিনীরা এই নেতানিয়াহু 90 সাল থেকে কিন্তু এই দীর্ঘ 35 বছর যাবৎ প্রতি বছরই জাতিসংঘে গিয়ে বলে আর 1 সপ্তাহের মধ্যে ইরান পরমাণু বানাবে। তার মানে বুঝতে পারছেন কি ধরনের মিথ্যাচার 35টা বছর ধরে একটা জাতির বিরুদ্ধে করছে। কিন্তু এই যে আন্তর্জাতিক পরমাণু সংস্থা কিংবা কোনো মাধ্যমেই তারা এটা কখনোই বিন্দুমাত্র প্রমাণ করতে পারেনি যে ইরান তাদের কোনো পরমাণু অস্ত্র তৈরির দিকে আগাচ্ছে। কিন্তু ইরান বলছে যে আমরা আমাদের গবেষণা এবং আমাদের টেকনোলজি এমন লেভেলে নিয়ে গেছি, চাইলেই আমরা এটা বানাইতে পারবো, কিন্তু এটা যেহেতু আমাদের রাহবার ফতোয়া দিয়েছে হারাম, এই জন্য আমরা কখনো এটা বানাবো। সবসময় মানব কল্যাণের দিকে তারা ক্যান্সার প্রতিরোধক, নানান ধরনের চিকিৎসা খাত এবং বিদ্যুৎ প্রয়োজনীয় এসব খাত। দর্শক, আপনি সম্ভবত উত্তরটা পেয়ে গেছেন। শরীফুল ইসলাম, উনি আমাদের অনুষ্ঠানটা পছন্দ করছেন, ধন্যবাদ জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানালাম। ব্লক টাইগার থেকে একজন লিখেছে কি আনন্দ, সমস্ত মধ্যপ্রাচ্য জ্বলছে, ইরান বোমা মারছে, মুসলমানদের বোমা মারছে, কুয়েত, বাহরাইন, ওমান, এমিরেটস, ইরাককে মুসলমান মরছে, মুসলমানদের। আসলে এটা আসলে আমি আপনার চোখে পড়েছে কিনা, যারা প্রবাসী বাঙালি অনেকেই রিলস ছাড়ছে, ওখানে তারা বক্তব্য দিয়ে ছাড়ছে এরা মধ্যপ্রাচ্যের যেসব দেশে হামলা হচ্ছে, হামলা তো মার্কিন ঘাঁটিগুলোতে হচ্ছে এবং মার্কিন যে গোয়েন্দা সংস্থার লোকজন বা ওদের সেনারা যেখানে আছে টার্গেট করে। তারপরে তারা বলছে যে বাঙালিরা ওখানে বলছে যে এখানে নামকাও আসতে মুসলমান কম, এরা ব্যবসায়ী বেশি, এরা সবাই পিছে পিছে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রে তোষামতি করে। মোটামুটি দর্শকদের দেখলাম যে কথাটা ঠিকই। ধন্যবাদ আপনাকে। GM রুহুল আমিন, উনি লিখছেন ইরান জিন্দাবাদ, ধন্যবাদ আপনাকে। আমাদের পরবর্তী দর্শক সঞ্জিতা দাস, উনি চরম মানবাধিকার লঙ্ঘনকারী দেশ, সেখানে মানুষ বন্দী থাকে, মুক্তি চায়, ধন্যবাদ আপনার ব্যক্তিগত মতামতের জন্য। আলী লিখছেন ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। MD জিয়াল, উনি লিখছেন অসাধারণ সুন্দর একটা অনুষ্ঠান দেখলাম, ধন্যবাদ আপনাকে, আরো বেশি করে দেখেন আমাদের অনুষ্ঠানটা। জসিম উদ্দিন বলছেন থ্যাঙ্কস ফ্রম লন্ডন। লন্ডনে আপনার মাধ্যমে আমাদের প্রবাসী যত বাঙালি ভাই বোনেরা আছে তাদের কাছে আমাদের ভিডিওটা ছড়িয়ে দিন। বিশ্লেষণমূলক জিওপলিটিকের উপর আমরা করে থাকি, আপনারা নিশ্চয়ই তথ্যভিত্তিক যেহেতু আলোচনা হয়, আপনারা মজা সে অর্থে না, আপনারা ভালো অনুষ্ঠান একটা উপভোগ করতে পারবেন। MD কাশেম লিখছেন এই ছোট্ট শিশুর অপরাধটা কি ছিল, এরান চৌধুরী যৌথবাহিনী হামলায় নিহত হয়েছিল বাচ্চারা, যে শিশুরা স্কুলে মানে ওনার কথা বলছে। আসলে যেটা আমরা সবসময় বলি, যুদ্ধ ও মিসাইল গুলি তো গায়ে লেখা থাকে না, কার গায়ে পড়বে, এটা সাধারণ যারা জনসাধারণ তারাই বেশি ভিকটিম হয়। এই জন্য যুদ্ধটা সবসময় এড়িয়ে যাওয়া উচিত, আলোচনার টেবিলে সবকিছু সমাধান হওয়া উচিত, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। SM মনিরুল লিখছেন আল্লাহ তোমার কুদরতের শক্তির সাহায্যে ইরানকে বিজয় দান করুন, আমিন আমিন। আপনাকে ধন্যবাদ অনেক। আজকের আর কয়েকজন মতো দর্শক আছে, তাদেরটা পড়ে আরো বেশি ছিল, কিন্তু আমাদের সময় যেহেতু অল্প। MD মিজানুর রহমান, এই যুদ্ধ ন্যায় বনাম অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, আর তা অন্যায়ভাবে ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, অথবা আত্মরক্ষার অধিকার ইরানের আছে। শুধু ইরানের না, পৃথিবীর সমস্ত দেশেরই অধিকার আছে নিজেরা অ্যাটাক করার। ইরান তো প্রথমে হামলা করতে চায়নি না, স্বাভাবিকভাবে তার আত্মরক্ষার জন্য যা যা করার দরকার তা করছে। সন্ধ্যা দেখছে আরব দেশগুলোতে আমেরিকা এত ঘাঁটি ইরানের জন্য। ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন, ইরানকে তারা ভয় পায়।
মোহাম্মদ মঈনুদ্দিন, গুড প্রেজেন্টেশন, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড। আর একজন লিখছেন গুড প্রেজেন্টেশন, ধন্যবাদ আপনাকেও। সুব্রত আরো ছিল কিন্তু আসলে আমাদের সময় হাতে খুব অল্প, এই জন্য পড়তে পারলাম না, আবার কালকে বাকি আমরা কমেন্টগুলো পড়ে দিব। আদিবে যে বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে আমি কয়েকটা কোশ্চেন রেখেছিলাম, আচ্ছা, পেন্টাগম থেকে হ্যাঁ। শুরু করে সেন্টাকম। যেমন ধরেন মার্কিনীরা আসলে তাদের হতাহতের সংখ্যা লুকাচ্ছে। তারা একটি বিশাল যে কি বলে মালবাহী বিমান, মানে যেগুলা যুদ্ধাস্ত্র বহন করে, এই ধরনের বিমানে বলছে যে আমরা 3টি ডেড বডি নিয়ে গেছি, কিন্তু সেইটার ভিডিওতেও দেখা যাচ্ছে যে একটি ডেড বডি নামাচ্ছে, ভেতরে আরো 3-4টা ডেড বডি দেখা যাচ্ছে। তো এটাও একটা তথ্য। আর ওইদিকে যে আপনি যেটা বললেন যে ইরানের হতাহতের সংখ্যা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলতেছে যে 770+। হ্যাঁ, কিন্তু ইরানের যে রেড ক্রস আছে, রেড ক্রিসেন্ট, তারা কিন্তু সংখ্যাটি বলছে 555। রেড ক্রিসেন্ট যখন বলে এটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য, আন্তর্জাতিক ভাবে এটা একটা আন্তর্জাতিক সংস্থা এইটা। তারপরে আবার এই যে আরেকটা অদ্ভুত জিনিস খেয়াল করবেন যে এই যে প্রচারণটা, মার্কিনীরা কিন্তু এটা খুব সহজে, আমাদের মুসলমান কিছু লোকজন দেখি বিভ্রান্ত হচ্ছে, এই যে এগুলা বলতেছে ভ্রাতৃঘাতী যুদ্ধ। আপনি খেয়াল করবেন কোন ইরানের হামলায় কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কোনো মুসলমান মারা যায়নি, অ্যাক্সিডেন্টালি হয়তো আমাদের বাংলাদেশি একজন বা ওদের 2-1 মারা গেছে। এবং আমাদের যে বাংলাদেশি নিহতের মধ্যে এটা আবার আমরা দেখি এদের অতি উৎসাহ, দেখা গেছে আরো ওই যুদ্ধে ওখানে কোনো বোমা পড়তেছে, আরবরা পালাচ্ছে, বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান এরা গিয়ে ওর কাছে চলে যাচ্ছে, পানি ঢালতেছে, ইট ইজ ভেরি রিস্কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আবার কিছু দর্শক বলে যে মুসলমানদের মধ্যে কিভাবে, এই দর্শকগুলো আসলে সাধারণ মানুষ না, সারা বিশ্বের মুসলমানদের মধ্যে সাধারণ মুসলমানরা কিন্তু সবাই ইরানের এই যে অবস্থানটা এটাকে সমর্থন করছে। হ্যাঁ, এবং ইরান এখানে মজলুম। আর উল্টা দিকে এই কিছু একদম সৌদি গভর্নমেন্টের এবং মার্কিনী ওই রিলেটেড যে আলেম, এরা বলতেছে আসে ভ্রাতৃঘাতী যুদ্ধ। কোথায় ভ্রাতৃঘাতী যুদ্ধ? ইরান শুধুমাত্র আক্রমণ করতেছে মিডল ইস্টের মার্কিন বেস গুলাতে এবং সিআইএ ও মোসাদের আস্তানাগুলোতে। ওরা কোনো সাধারণ মানুষ ওদের হামলায় এই পর্যন্ত নিহত হয়নি, জনবহুল কোনো স্থানে। ওদের হামলায় বরঞ্চ ইসরায়েলে 9-10 জন ইহুদি নিহত হয়েছে, কোনো মুসলমান। তার মানে এই হুজুরগুলো কি বলতে চাচ্ছেন যে ওই ইহুদিগুলা তাদের ভাই? তো আমাদের সাধারণ মানুষ কিন্তু এটা কখনো মনে করে না, সাধারণ মানুষ বরঞ্চ এতে আনন্দিত। তারপরে আপনি আরেকটা জিনিস দেখবেন, এই যে ছড়ানো হয় যে ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলো, আসলে ইরানের বিরুদ্ধে না, মধ্যপ্রাচ্যের এই শাসকগুলো তারা নিজেদের টিকানোর জন্য তাদের নিজেদের দেশে মার্কিন ঘাঁটি স্থাপন করেছে, তাদের টিকিয়ে রাখবে। এবং বিনিময়ে তারা এইসব দেশের তেল সম্পদ, মুসলমানদের যে এইসব সম্পদ, এই সম্পদ শুধু সৌদিদের না, কাতারিদের না, এটা সারা বিশ্বের মুসলমানদের, আপনার আমারও সেখানে পার্সেন্টেজ আছে। কিন্তু আমাদের এই টাকাটা মার্কিনীরা ছলে বলে কৌশলে অস্ত্র বিক্রি করে ঘাঁটি বসায় এগুলো নিয়ে যাচ্ছে নিরাপত্তার নাম করে। তো আমাদের মানুষকে এই বিষয়গুলো বুঝতে হবে। তারপরে আপনি আরেকটা জিনিস খুব খেয়াল করে দেখবেন যে এই যে আজ গতকাল ইরানে যে হামলার ফলে আয়াতুল্লাহ খামেনি শহীদ হলেন, তার স্ত্রীও কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, উনিও গতকাল ইন্তেকাল করেছেন। তো এই ইহুদিদের কিন্তু এই যে অনেকে বলে যে মুসলমানদের নেতা মেরে ফেলতেছে, এই হবে কি হবে, তার মানে এটা খুব সাধারণ বিষয় না। ওদের কাজই হলো এরকম ব্যাকডোরে এসে আপনাকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা, কিন্তু ওরা জানে না যে মুসলমানদেরকে এই নেতৃত্বহীন করলেও কোনো কাজ হয় না। তারপরে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, সাবেক সিআইএ পরিচালক কঠোর বার্তা দিয়েছেন, এটা একটু। সাবেক সিআইএ পরিচালক ডেভিড পেট্রাউস উনি বার্তা দিয়েছেন যে আসলে মার্কিন গোয়েন্দা সংস্থার যে বিষয়গুলো অ্যাসেসমেন্ট করা দরকার ছিল তারা সেইভাবে অ্যাসেসমেন্ট করতে পারেনি, এবং ট্রাম্পের বিশেষ ওই খাতায় ওই যে স্থল বাহিনী নামাতে ভুল, এবং ট্রাম্প যে ইরানের স্থল বাহিনী নামাতে চাচ্ছে এটা আসলে একটা বকওয়াস। কারণ ইরানের মানে পৃথিবীতে নাকি, আমি সামরিক বিশ্লেষকদের কাছ থেকে শুনেছি, পৃথিবীর একমাত্র দেশ ইরান, তার প্রতিটা শহর পাহাড়ের মাঝখানে, চারদিকে পাহাড় মাঝখানে, এবং পাহাড়ের পরে আবার বিশাল মরুভূমি, তারপরে যার ফলে এইখানে এবং এইসব পাহাড়ি এলাকায় কিন্তু ট্যাঙ্ক মুভমেন্ট বা এগুলো মুভমেন্ট, এবং মার্কিনীরা সৈন্য নামাবে কোথায়? তুরস্ক দিয়ে? অসম্ভব, তুরস্ক এটা দিবে না, পাকিস্তান দিয়ে দিবে না, তাইলে এদিকে তাদের সামনে খোলা থাকে হলো সাগরের এদিক দিয়ে, অসম্ভব, এগুলো সবই মারা যাবে। এবং আপনি জানেন যে ইরানের বিশাল সংখ্যক লোকজন প্রশিক্ষণ প্রাপ্ত এবং জনগণের কাছে অস্ত্র আছে এবং বাহিনীর সংখ্যা সৃষ্টিকর্তা নিজ হাতে প্রোটেকশনের মধ্যে একটা দেশ এত সুন্দর। আপনি হয়তো এটা বলতে পারেন যে ট্রাম্প এত কিছুর পরেও এই রিস্ক কেন নিতেছে হইলো তার সামনে নির্বাচন, এবং আপনি জানেন যে সারা পৃথিবী এক যুদ্ধের কারণে অ্যাপস্টাইন বিষয়টা ধামাচাপা পড়ে গেছে।
ইহুদিরা ইসরায়েল তাদেরকে উৎসাহিত করেছিল যে তুমি যদি হামলা করো এফস্টাইনে যে তোমার যে দুর্বল বিষয়গুলো এগুলো আমরা এড়িয়ে যাব, যে এগুলো দিয়ে তারা হুমকি দিয়ে মূলত ট্রাম্পকে এই যুদ্ধে নামিয়েছে। এবং এর ফলে কিন্তু ট্রাম্পের যে রাজনৈতিক ভবিষ্যৎ সেটাও কিন্তু অনেকটা হতাশাজনক হয়ে গেছে। এবং মার্কিন জনগণ কিন্তু প্রতিদিনই যুদ্ধের বিরুদ্ধে ওই দেশটিতে বিক্ষোভ করছে। এবং প্রথম দিন দেখবেন তারা কিছু ভাড়া করা ইরানিকে দিয়ে রেজা শাহ পাহলভীর পক্ষে মিছিল করছে। এবং আজকে কিন্তু ঘটনা উল্টো। আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান বা হসপিটাল নেই যেখানে ইরানি ডাক্তার নেই, ইরানি শিক্ষক নেই। বিপুল সংখ্যক ইরানি, তারা হয়তো ওইভাবে ইসলাম ফলো করে না, কিন্তু তারা ইসলাম ওইভাবে পালন করতে পারবে না বলে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। কিন্তু তারা কিন্তু আবার তাদের জাতিকে যখন হামলা করা হয়েছে তারা কিন্তু পুরো উল্টা হয়ে গেছে। আদিব, আপনার কাছে দুইটা কোশ্চেন দিয়ে আমি আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। একটা হচ্ছে ন্যাটোর যে প্রধান, উনি একটা বিবৃতি দিয়েছে যুদ্ধে, বিবৃতি বলবো না, মোটামুটি উস্কে দিয়েছে। ওনার কথা যদি আপনি দেখেছেন নিশ্চয়ই, আমি দেখছিলাম আপনি যখন পড়ছিলেন হাসছিলেন, কারণ উনি ধরি মাছ নাই ছুর পায়নি এই টাইপের একটা কথা বলেছেন। আর সেকেন্ডটা হচ্ছে ট্রাম্প গত পরশুদিন বলেছিল যে সৌদি আরবের যিনি ক্রাউন প্রিন্স সালমান তাকে ফোন করে বারবার হামলার জন্য বলছে, এটাও খণ্ডন করেছে সালমান। এই দুইটা বিষয় না অল্প আপনি আমাকে 2 মিনিটে শেষ করুন। আচ্ছা, ন্যাটোর যে মহাসচিব মার্ক রুত্তে উনি বলেছেন যে ইরানের পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে যা করছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে এক কথায় উনি এটাকে সমর্থন দিলেন। মানে ওই একই কথা যে তারা আসলে সবাই একই সাথে আছে, কেউ হয়তো সরাসরি আসছে, কেউ আসছে না। যেমন ব্রিটিশ মন্ত্রীরাও বলতেছে যে আমরা অতীত থেকে শিক্ষা নিয়েছি, আমরা সরাসরি যুদ্ধে জড়াবো না, ঘাঁটি টাটি ব্যবহার করতে দিব। তো এইগুলো একটা বিষয়। আর সৌদি যুবরাজও কিন্তু এখন যেহেতু ট্রাম্প নিজে বাঁচার জন্য সবকিছু ফাঁস করে দিয়েছে, এবং সৌদি যুবরাজও বাঁচার জন্য নিজে বলতেছে যে না আমি এটা নাই। এবং উল্টো, এবং আপনি আজকে দেখবেন যে কাতার এবং আরব আমিরাতের যে শাসক সরকার পক্ষ থেকে বলা হচ্ছে তাদের এই মিসাইল ইন্টারসেপ্ট করার যে যুদ্ধাস্ত্র, এটা আর মাত্র 4 দিন হয়তো তারা টিকতে পারবে, এরপরে তাদের আর নেই। এবং আরব আমিরাত এবং এইসব দেশের যে শাসক শ্রেণীর পক্ষ থেকে বলা হচ্ছে যে আমেরিকাকে আমরা ঘাঁটি দিলাম, টাকা দিলাম যে আমাদের রক্ষা করো, তারা আমাদের রক্ষা না করে ইসরায়েলকে রক্ষা করছে। এর একটা কারণ আছে, আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে আইপেক নামক ইহুদিদের একটা শক্তিশালী লবিস্ট সংস্থা আছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 48, 56, 56, 67, 73 সব আরবদের বিরুদ্ধে যুদ্ধে ইহুদিরা এই আইপেকের মাধ্যমেই সরাসরি মার্কিনীদের ওখানে নামিয়েছে। এবং যার ফলে এখন আপনি দেখেন নেতানিয়াহুর ছেলে কিন্তু মিয়ামিতে ঘুরে মদ মাস্তি করতেছে। তো সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। যুদ্ধ খুব ভয়াবহ পরিস্থিতিতে আছে, ইরান নিজেকে রক্ষা করার জন্য যা যা করার সম্ভব তাই করছে। তবে এখানে একটা দেখার বিষয় হচ্ছে আমাদের হাতে এখন পর্যন্ত রিপোর্ট নেই, বা পশ্চিমের রিপোর্ট। মাঝখানে একটু বলে নেই, আমেরিকানরা কিন্তু যুদ্ধের আরেকটা জায়গায় ফেস করতে পারতেছে না। কারণ হলো সারা পৃথিবীতে আমরা যুদ্ধ দেখি যে সেন্ট্রাল কমান্ড সেন্টারটা আপনি ভেঙে দেন, যুদ্ধ শেষ। কিন্তু ইরানিরা করছে কি, আয়াতুল্লাহ খামেনি উনি তো আগেই বুঝতে পারতেছিলেন হয়তো এরকম কিছু, উনি এই পুরো কমান্ড সিস্টেম ভেঙেছেন, যার ফলে তার বাহিনীগুলো প্রত্যেকটা জেনারেল নিজের মতো করে করে যুদ্ধ। এইটা মার্কিনীদের হতচকিত করেছে, তারা এটা কভার করতে কথা দিয়েছে সাইপ্রাসে হামলাটা এটার অংশ। তো দেখছিলেন যুদ্ধের যে ডালপালা কিন্তু ছড়িয়ে গেছে। আমরা চাই না ডালপালা ছড়া, কারণ এই যুদ্ধ যদি খুব ইমিডিয়েটলি বন্ধ করা না হয় তাহলে কিন্তু মধ্যপ্রাচ্য না পুরো পৃথিবীতে এক প্রকার অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হবে। এমনি ইকোনমি ডাউনের পথে ছিল, তারপরে হরমুজ প্রণালী অটোমেটিক বন্ধ হয়ে গেছে, তেলের দাম আমাদের উপরে এগুলা আঁচ এসে পড়বে। তাই আমরা সবাই মিলে যে যাই ধর্ম করি না কেন, মহান সৃষ্টিকর্তার কাছে একটাই আবেদন করব, দোয়া করব যেন যুদ্ধটা দ্রুত থেমে যাক, কারণ যুদ্ধ কারোর জন্যই শান্তি বয়ে আনে না। এবার আজকের অনুষ্ঠানটা শেষ করছি। আর আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই বিশ্ব সংযোগটা দেখছেন, অনুষ্ঠানটা দেখছেন, টকশোটা দেখছেন, আমাদেরকে জানিয়ে দেন। আর মধ্যপ্রাচ্যের ভাই বোনদের বলছি আপনারা নিরাপদে থাকবেন, অতি উৎসাহী হয়ে, যেখানে বোম পড়ছে, ক্ষেপণাস্ত্র পড়ছে, আপনারা ভিডিও করছেন ভালো কথা, নিরাপদ দূরত্ব থেকে করেন, স্লোগান দিচ্ছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু ঘটনাস্থলে আপনাদেরকে বলছি যাবেন না, আপনারা নিরাপদে থাকবেন, কারণ আপনারা হচ্ছেন আমাদের এক একজন রেমিটেন্স যোদ্ধা। আপনারা যদি আহত হন বা কিছু হয়ে যায়, আপনাদের এমনিতে চাপে রয়েছে, আরো চাপে পড়বো, আপনাদের পরিবারও চাপে পড়বে। তো ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।